এই হলো লক্ষ লক্ষ বছর আগের মঙ্গল। ঘন বায়ুমণ্ডল, ভূপৃষ্ঠে বড় বড় জলের সমুদ্র এবং ভেজা মাটি। আর এগুলোর মধ্যে এটি হলো একটি মঙ্গলের প্রাচীন হ্রদ, যেখানে আজ লক্ষ লক্ষ বছর পর একটি মানব রোবট ঘুরে বেড়াচ্ছে। এর নাম স্পিরিট, নাসার মার্শিয়ান রোভার, যাকে মঙ্গল গ্রহে জল আর জীবনের সন্ধানের জন্য পাঠানো হয়েছিল। কিন্তু এই রোভার কি তার অনুসন্ধান সম্পূর্ণ করতে পেরেছিল? যাই হোক বন্ধুরা, এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এই ছবিটি। এটি মঙ্গলের সেই শেষ রঙিন ছবি যা স্পিরিট তুলেছিল। আর এই ছবিতে এমন একটি রহস্য লুকিয়ে আছে যা প্রায় 6 বছর ধরে মঙ্গলের পৃষ্ঠে ঘুরে বেড়ানো এই রোভারকে এক ধাক্কায় শেষ করে দিয়েছিল। আক্ষরিক অর্থেই এরপর মঙ্গল নিজেই এই পুরো রোভারকে গিলে ফেলেছিল। কিন্তু কিভাবে? আর কিভাবে মঙ্গল গ্রহের দৈত্যকার মার্শিয়ান স্ট্রম তার শেষের ঠিক আগে তাকে একটি জীবনদানও দিয়েছিল? এমন একটি অলৌকিক ঘটনা যা মঙ্গলের মতো একটি অনুর্বর গ্রহ থেকে কেউ আশা করেনি। আজকের এই ভিডিও থেকে আমরা এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তাহলে এই সমস্ত ইনফরমেশনের জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই ভিউ করুন। জানুয়ারি 2004 পৃথিবী থেকে পাঠানো নাসার একটি রহস্যময় মহাকাশযান মঙ্গলের বায়ুমণ্ডলে প্রবেশ করে। এই সময় এর গতি ছিল ঘন্টায় 19,000 কিলোমিটার। এই উচ্চ গতির কারণে এটি যখন মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণ করে, এর বাইরের স্তর আগুনের মতো জ্বলতে শুরু করে এবং বাইরের হিটশিল্ড 1600 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। বিজ্ঞানীরা এই মুহূর্তটিকে ইডিএল অর্থাৎ এন্ট্রি, ডিফেন্স এবং ল্যান্ডিং বলেন, যা মঙ্গলের অবতরণের সময় যে কোনো মহাকাশযানের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। কারণ এইখানে একটি ছোট ভুল হলেও পুরো মিশনটি ধ্বংস হয়ে যেতে পারে। তাই নাসা এই মুহূর্তটিকে একটি নিখুঁত পরিকল্পনা দিয়ে ডিজাইন করেছিলেন। প্রথমে প্যারাসুট খোলা হয়েছিল, তারপর হিটশিল্ড নেমে এসেছিল এবং সঙ্গে সঙ্গে মহাকাশযানের উচ্চ গতিকে পৃষ্ঠের সাথে সংঘর্ষ থেকে রক্ষা করার জন্য রকেট থ্রাস্টারগুলি সক্রিয় করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও বিজ্ঞানীরা অনুমান করেছিল যে এটি মঙ্গল গ্রহের পৃষ্ঠে একটি কঠিন অবতরণ করবে। এই হার্ড ল্যান্ডিং মহাকাশযানের ভেতরে থাকা স্পিরিট রোভারকে ক্ষতিগ্রস্ত করতে পারত। তাই এই পর্যায়ের জন্য বিজ্ঞানীরা মহাকাশযানে বিশেষ এয়ারব্যাগের কুশন সিস্টেম ডিজাইন করেছিলেন। মহাকাশযানটি পৃষ্ঠের কাছাকাছি পৌঁছানো মাত্রই এয়ারব্যাগগুলি মহাকাশযানকে চারিদিক থেকে ঘিরে ফেলে। প্রত্যাশা অনুযায়ী এই সংঘর্ষ বেশ শক্তিশালী। এয়ারব্যাগে মোড়ানো মহাকাশযান এই সংঘর্ষের পর প্রায় 30 বার মঙ্গল গ্রহের পৃষ্ঠে লাফিয়ে ওঠে এবং অবশেষে কোনো ক্ষতি ছাড়াই একটি সমতল স্থানে গিয়ে থেমে যায়। এই জায়গাটি হলো গুসেপ ক্রেটার, একটি বিশাল প্রাচীন গর্ত। বিজ্ঞানীদের মতে এই ক্রেটারটি লক্ষ লক্ষ বছর আগে জলে ভরা একটি হ্রদ ছিল। স্পিরিটের মিশন ছিল যে এটি খুঁজে বের করা মঙ্গল গ্রহে কি কখনো জীবন ছিল, আর যদি হ্যাঁ হয় তবে কি এখনো মাটির নিচে তার চিহ্ন লুকিয়ে আছে। কিন্তু এই কাজটি এত সহজ ছিল না। অবতরণের কয়েক ঘন্টা পরেই স্পিরিট রোভার তার সৌর প্যানেলগুলো খুলছিল এবং প্রথম ছবিগুলো পৃথিবীতে পাঠিয়েছিল। একটি নির্জন ধুলোময় জমি, দিগন্তের দূরে অস্পষ্ট পাহাড় আর ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের একটি রহস্যময় পৃথিবী। নাসা এই অবতরণের স্থানটির নাম দিয়েছিলেন কলম্বিয়া মেমোরিয়াল স্টেশন। 2003 সালে স্পেস স্যাটেল কলম্বিয়া দুর্ঘটনায় নিহত 7 নভোচারীর স্মরণে এই নাম দেওয়া। এবার স্পিরিটকে একবার মনোযোগ দিয়ে দেখুন। দেখতে সাধারণ মনে হলো নাসার এই মার্স রোভারটি একটি ইঞ্জিনিয়ারিং বিস্ময়ের থেকে কম নয়। 185 কেজি ওজনের একটি 6 চাকার এই মেশিনটি তার ওপর লাগানো 360 ডিগ্রির ক্যামেরা দিয়ে মঙ্গলের বিশ্বকে দেখে। আর এতে লাগানো এই শক্তিশালী রোবোটিক আর্মটি তাকে মঙ্গলের মাটি আর পাথরের ওপরে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রের সাহায্যে গবেষণা করার ক্ষমতা দেয়। এছাড়াও এতে থার্মাল এমিশন স্পেকট্রোমিটার, মাইক্রোস্কোপিক ইমেজার আর পাথর কাটার জন্য রক অ্যাব্রেশন টুলের মতো যন্ত্র রয়েছে, যা মঙ্গলের মাটিকে আণবিক স্তরে বিশ্লেষণ করার ক্ষমতা রাখে। এইখানে একটি আশ্চর্যজনক তথ্য হলো যে স্পিরিট তার নামটি পেয়েছিল 9 বছর বয়সী একটি মেয়ের সোফি কলিসের একটি প্রবন্ধ থেকে, যেখানে সোফি বর্ণনা করেছিলেন যে কিভাবে কঠিন সময়ে আকাশের দিকে তাকালে সে আশা খুঁজে পায়। তার এই গল্প নাসাকে স্পিরিট নামটি বেছে নিতে বাধ্য করেছিল। এইবার স্পিরিটের এই ছবিটি দেখুন। এই গর্তটি প্রথম স্পিরিট নিজেই দেখেছিল, যার নাম বিজ্ঞানীরা দিয়েছিলেন স্লিপি হোল। অবতরণের স্থান থেকে মাত্র 12 মিটার দূরে। এটি তার জন্য
প্রথম জায়গা হয়েছিল যেখানে সে জীবনের চিহ্ন খুঁজে বের করার জন্য তার প্রথম গবেষণা শুরু করেছিল, যে গবেষণা অ্যাড্রন ডেক নামের একটি পাথরে হয়েছিল। এবং বিজ্ঞানীরা এখানে যা পেয়েছিলেন তা সবাইকে চমকে দিয়েছিল, কারণ মঙ্গলের এই পাথরে ম্যাগনেটাইট, অ্যালিভাইন এবং পাইরক্সিনের মতো খনিজ ছিল। আর এই রসায়নগুলি প্রায়শই পৃথিবীতে আগ্নেয়গিরির কার্যকলাপের সময় তৈরি হয়। সংক্ষেপে বলা যায়, মঙ্গল গ্রহে এদের উপস্থিতি দেখায় যে মঙ্গল গ্রহ কখনো আগ্নেয়গিরির বিস্ফোরণ হতো, আর এটি ভূতাত্ত্বিকভাবে সক্রিয় ছিল। এতে কিছু এমন ইঙ্গিত ছিল যা দেখিয়েছিল যে এই খনিজগুলির গঠনে জলের ভূমিকা থাকতে পারে। এই আবিষ্কারের পর এক মুহূর্তের জন্য নাসা এবং গোটা বিশ্বের বিজ্ঞানীদের মনে হয়েছিল যে তার সম্ভবত সঠিক পথেই এগিয়ে চলেছে, আর তারা মঙ্গল গ্রহের জীবনের চিহ্ন খুঁজে বের করার খুব কাছাকাছি আছেন। এমন জীবন যা আমাদের গল্পে লক্ষ লক্ষ বছর আগে মঙ্গলের পৃষ্ঠে থাকত, যখন মঙ্গলও পৃথিবীর মতো জীবনে পূর্ণ ছিল। কিন্তু মঙ্গল গ্রহের মাটি কোনো পরীক্ষাগারের মতো সমতল ছিল না। এখানকার পৃষ্ঠ ছিল এবড়োখেবড়ো, আর চ্যালেঞ্জগুলি প্রতিটি পদক্ষেপে স্পিরিটের জন্য অপেক্ষা করছিল। কিন্তু এরপরেই কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল, কারণ মঙ্গল গ্রহে তার ১৭তম দিনে অর্থাৎ ২১ জানুয়ারি ২০০৪-এ হঠাৎ স্পিরিট নাসার কম্পিউটার থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। সেই সাথে পৃথিবী থেকে তার সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিজ্ঞানীরা সেই দিন সারাদিন চেষ্টা করেছিল যাতে তারা কোনোভাবে তার সাথে আবার যোগাযোগ করতে পারে আর জানতে পারে যে হঠাৎ তার সাথে কি হয়েছিল। বেশ কয়েক ঘন্টার চেষ্টার পর পরের দিন সকালে বিজ্ঞানীরা তার থেকে আসা একটি দুর্বল সংকেত পেয়েছিলেন, যা নিশ্চিত করেছিল যে রোবটটি এখনও ঠিক আছে, কিন্তু কোথাও কোনো প্রবলেম হয়েছে। তদন্তে জানা গিয়েছিল যে তার মেমোরিতে সফটওয়্যার ত্রুটি হয়েছিল, যার কারণে এটি বারবার নিজেকে রিস্টার্ট করছিল। এইবার নাসার দল সঙ্গে সঙ্গে একটি পরিকল্পনা তৈরি করল। পৃথিবী থেকে প্রায় ২২৫ মিলিয়ন কিলোমিটার দূরে মঙ্গল গ্রহে রেডিও তরঙ্গের মাধ্যমে কিছু কমান্ড পাঠানো হয়েছিল। একটি অপশনাল মোডে পুট করানো হয়েছিল, তার অপ্রয়োজনীয় ডেটা মুছে ফেলা হয়েছিল এবং পুরো সিস্টেমটি রিফরমেট করা হয়েছিল। অবশেষে অনেক চেষ্টার পর ৬ ফেব্রুয়ারি ২০০৪-এ স্পিড রোভার আবার মাটিতে উঠে দাঁড়ায়। কিন্তু এখন যা হতে যাচ্ছিল তা আরও ভয়াবহ ছিল, কারণ এখন মঙ্গলের পাথরের মাটি রোভারের পায়ে অর্থাৎ চাকায় আক্রমণ করতে যাচ্ছিল। বন্ধুরা, এগুলো হলো সেই কলম্বিয়া হিলস, এমন একটি জায়গা যা দূর থেকে শুধু পাথরের স্তূপ মনে হয়, কিন্তু স্পিরিটের জন্য মঙ্গলের সবথেকে বড় রহস্যময় প্রথম ধাপ। এই পাথরগুলি ঘুষে ক্রেটারের সেই সমতল ভূমি থেকে সম্পূর্ণ আলাদা, যেখানে স্পিরিট তার প্রথম যাত্রা শুরু করেছিল। এইখানকার মাটি এবড়ো-খেবড়ো, অপ্রত্যাশিত নয়, বরং প্রতিটি মোড়ই কিছুটা আলাদা। নাসা আশা করে যে যদি মঙ্গলে অতীতে কখনো জল থেকে থাকত, তবে তার সবথেকে শক্তিশালী প্রমাণ এই টিলার মতো পাথরের মধ্যেই চাপা পড়ে থাকবে। স্পিরিট এখন এই টিলাগুলোর দিকে এগিয়ে চলল। এটি একটি এবড়ো-খেবড়ো রাস্তা, যেখানে ঢাল, বালির ফাঁদ আর খাড়া চড়াইও রয়েছে। কিন্তু তা সত্ত্বেও প্রতিটি সমস্যার সম্মুখীন হয়ে স্পিরিট মঙ্গলের প্রতি ইঞ্চি অতিক্রম করে আর ধীরে ধীরে উপরে উঠতে থাকে। মঙ্গলে প্রায় ১৬০ দিনের মতো অতিক্রম হয়ে গিয়েছে এই রোবটটির। তখন বিজ্ঞানীরা এর মধ্যে কিছু গোলযোগ অনুভব করেন। বিজ্ঞানীরা লক্ষ্য করেন যে তার সামনের ডান চাকাটি বেশ শক্ত হয়ে চলছে, যার কারণে এটি আগের থেকেও ৩ গুণ বেশি শক্তি খরচ করছে, অর্থাৎ এর চাকায় কিছু আটকে আছে অথবা মোটরটি খারাপ হয়ে যাচ্ছে। এটি একটি বড় সমস্যা ছিল, কারণ পৃথিবীতে বসে থাকা বিজ্ঞানীরা কোটি কোটি কিলোমিটার দূরে থাকা এই রোবটটিকে শারীরিকভাবে মেরামত করতে পারবে না। অনেকদিন চেষ্টার পরও যখন স্পিরিটের এই চাকাটি ঠিক করা যায়নি, তখন নাসার বিজ্ঞানীরা একটি কৌশল অবলম্বন করছিলেন এবং পুরনো রোবটটিকে উল্টো করে চালানো শুরু করেছিলেন, অর্থাৎ পেছনের দিকে। এমনটা করার ফলে তার ক্ষতিগ্রস্ত চাকাটি এখন শুধু রোবটের সাথে টেনে যাচ্ছিল এবং এখন তার ওপর এত চাপ পড়ছিল না। বাকি ৫টি চাকা তাকে সহজেই মঙ্গলে চালাতে পারছিল। এখনই রিভার্স ড্রাইভের সময় স্পিড একটি জায়গা দিয়ে যায় গার্টিউড ওয়াইস, এবং তখনই তার সেই চাকাটি যা মঙ্গলের পৃষ্ঠে বাকি চাকাগুলোর সাথে টেনে যাচ্ছিল তা ঘষে গিয়ে মঙ্গলের মাটির একটি অংশে আঁচড় কেটে দেয়। এই আঁচড়ের নিচে বিজ্ঞানীরা স্পিরিটের ক্যামেরায় একটি উজ্জ্বল জিনিস দেখতে পান, যার পর বিজ্ঞানীরা স্পিরিটকে মঙ্গল গ্রহের সেই মাটির অংশে আরও কিছুটা মাটির স্তর সরিয়ে নেওয়ার
কমান্ড দেন এবং স্পিরিটের আর্মটি যখন সেই মাটি সরিয়ে দেয় তখন একটি ভয়ানক জিনিস প্রকাশ পায়। কারণ মঙ্গল গ্রহের এই জায়গায় মাটিতে লুকোনো থাকা এই উজ্জ্বল স্তরটি আর কিছু নয়, এটি ছিল বিশুদ্ধ সিলিকা। এই আবিষ্কারের পর সব বিজ্ঞানীরা চমকে যান, কারণ মঙ্গলে এত ঘনীভূত সিলিকা এর আগে কখনো পাওয়া যায়নি এবং পৃথিবীতে এই পদার্থটি শুধুমাত্র দুটি জায়গাতেই তৈরি হয়, এক ফুটন্ত গরম জলের ঝর্ণায় অথবা অম্লীয় আগ্নেয়গিরির বাতাসে। এর মানে স্পষ্ট যে মঙ্গল গ্রহে এই জায়গাটি কখনো উচ্চ তাপমাত্রার তরল পরিবেশের মধ্য দিয়ে গিয়েছিল এবং এই আবিষ্কারটি এই কারণে গুরুত্বপূর্ণ ছিল কারণ পৃথিবীতে এই ধরনের গরম জলের জায়গা আর সমুদ্রের অংশে কখনো জীবনের শুরু হয়েছিল, যার কারণে এই পরিবেশটিকে জীবনের জন্য সবথেকে এখন আদর্শ বলে মনে করা হয়। অর্থাৎ এই আবিষ্কারটি একটি প্রমাণ ছিল যে লক্ষ লক্ষ বছর আগে মঙ্গল গ্রহ পৃথিবীর মতো জীবনের জন্য একটি বাসযোগ্য জায়গা ছিল। কিন্তু সেখানে কি জীবন ছিল? সেখানে কি কোনো বুদ্ধিমান এলিয়ান লাইফ বা মাইক্রোবিয়াল লাইফ তৈরি হয়েছিল? বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তরের জন্য এখন স্পিরিটকে আরো গভীরে পাঠানো হয় কলম্বিয়া হিলসের ভেতরের সেই মূল স্তর পর্যন্ত এবং সেইখানে সে এমন জটিল পাথরের গঠন খুঁজে পায় যার স্তরগুলি ঠিক প্রাচীন হ্রদের তলদেশের মতো লাগে। সেই পাথরগুলিতে সালফার যৌগ পাওয়া যায় আর এটিও একটি ইঙ্গিত যে এখানে কখনো রাসায়নিক বিক্রিয়া হয়েছিল, যার পরে নাসা এখন মঙ্গল গ্রহে জীবনের সন্ধানের জন্য একটি নতুন লক্ষ্য অর্থাৎ অঞ্চল বেছে নেয়। হোম প্লেট হলো একটি সমতল বৃত্তাকার মালভূমির মতো অঞ্চল যা জমে যাওয়া আগ্নেয়গিরির ছায়ের স্তর দিয়ে তৈরি। এই পাথরগুলিতে আটকে থাকা বুদবুদ এবং খণ্ডিত টেক্সচার রয়েছে যা দেখায় যে এখানে কখনো তীব্র গ্যাসের কার্যকলাপ হয়েছিল। স্পিরিট যখন এই পাথরগুলি বিশ্লেষণ করে তখন দেখা যায় যে সেগুলোতে এই সমস্ত উপাদানগুলোর স্তর রয়েছে যা বাষ্প আর তরল মিশ্রণ থেকে তৈরি হয়। অর্থাৎ মঙ্গল গ্রহে থার্মাল এবং জলীয় মিথস্ক্রিয়ার একটি নিশ্চিত প্রমাণ রয়েছে এবং তারপর আসে সেই আবিষ্কার যা মঙ্গলের জলবায়ুর মডেলকে নাড়িয়ে দিয়েছিল। স্পিরিট একটি নির্দিষ্ট পাথরের কাছে গিয়ে পৌঁছায় যার নাম কোমাঞ্জি। স্পিরিট যখন এর পৃষ্ঠকে স্ক্যান করে তখন যে ডেটা সামনে আসে তা অবাক করে দেওয়ার মতো ছিল। এতে ম্যাগনেসিয়াম, আয়রন, কার্বনেটের ব্যাপক ঘনত্ব পাওয়া যায় যা মঙ্গলের কোনো পাথরে এর আগে কখনো পাওয়া যায়নি। এই কার্বনেট শুধুমাত্র স্থির পরিষ্কার জলে তৈরি হয়, অম্লীয় পরিবেশে নয়, এবং এটি সেই একই রাসায়নিক যা পৃথিবীতে মহাসাগরে তৈরি হয়, যেখানে অবস্থা স্থিতিশীল এবং জীবনের জন্য খুবই বন্ধুত্বপূর্ণ হয়। অর্থাৎ বাকি সব প্রমাণের সাথে কোমাঞ্জির রিডিংও এটি প্রমাণ করে যে মঙ্গলের জলবায়ু সর্বদাই আজকের মতো রেডিয়েশনপূর্ণ এবং ধ্বংসাত্মক ছিল না, বরং কখনো এই গ্রহটি পৃথিবীর মতোই শান্ত ছিল, স্থিতিশীল ছিল, রাসায়নিকভাবে ভারসাম্যপূর্ণ সিস্টেম ছিল। কিন্তু যখন স্পিরিট মঙ্গলের পৃষ্ঠে জীবনের এই চিহ্নগুলো খুঁজে বের করতে ব্যস্ত ছিল তখনই তার দিকে কিছু এগিয়ে আসছিল, একটি তত্ত্ব যা এত বড় যে পুরো মঙ্গল গ্রহকেও বেশ কয়েকবার তার কবলে নিয়েছে। আমরা কথা বলছি মঙ্গলের ঝড়ের কথা, যাকে বিজ্ঞানীরা অনেক সময় মার্শিয়ান ডেভিলও বলেন। মঙ্গলের 420 থেকে 421 দিনের মাথায় স্পিরিটের আরও একটি দিন, যার সংঘর্ষ এখন কিছুক্ষণের মধ্যেই একটি মার্শিয়ান ডেভিল স্টর্মের সাথে হতে চলেছে। পৃথিবীতে বসে থাকা প্রতিটি বিজ্ঞানী প্রার্থনা করছেন যে কোনোভাবে এটি এই বিপদ থেকে নিরাপদে বেঁচে যাক, এবং তখনই মার্শিয়ান স্টর্ম দ্রুত এর সাথে ধাক্কা খায় আর কিছুক্ষণের জন্য সবকিছু অন্ধকারে ডুবে যায়। এই ঝড় এই রোভারটিকে সম্পূর্ণভাবে ঢেকে ফেলে, কিন্তু যখন ঝড় সরে যায় তখন একটি অলৌকিক ঘটনা ঘটে, এমন কিছু যা বিজ্ঞানের স্বপ্নে কখনো কল্পনা করতে পারেননি। কারণ যে মঙ্গল গ্রহের ঝড়ের থেকে তারা স্পিরিটের জীবন বাঁচানোর প্রার্থনা করছিলেন, সে মঙ্গল গ্রহের দৈত্যই তাকে আরও দীর্ঘ জীবনের বরদান দিয়েছিল, একটি নতুন জীবন, যার কারণে এখন এটি মঙ্গলে আরও ভালোভাবে এবং আরও শক্তিশালীভাবে কাজ করতে পারছিল। কিন্তু কিভাবে বন্ধুরা? কারণ এই ঝড়ের আগে স্পিরিটের সৌর প্যানেলে প্রচুর বালি জমে গিয়েছিল, যার কারণে স্পিরিটের শক্তি উৎপাদন ক্ষমতা প্রায় 60% পর্যন্ত নেমে গিয়েছিল। আর যদি এমনটাই চলতে থাকতো তবে দ্রুত এর শক্তি উৎপাদন ক্ষমতা আরও কমে যেত, আর এটা এতটাই কমে যেত যে সে আর চলাচল এবং যোগাযোগ করার মতো সক্ষম থাকতো না। কিন্তু যখন মঙ্গল গ্রহের এই ঝড়ের সাথে সে ধাক্কা খায় তখন তার সোলার প্যানেলে জমে থাকা ধুলো এই ঝড়ের তীব্র বাতাসে উড়ে যায়, যার কারণে
যে সৌর প্যানেলটি আগে শুধুমাত্র 60% শক্তি উৎপাদন করতে পারছিল, তার শক্তি উৎপাদন ক্ষমতা সঙ্গে সঙ্গে 90%-এর উপরে বেড়ে গিয়েছিল। এরপরে নাসা একটি আরও নতুন সিদ্ধান্ত নেয়, যেখানে তারা এখন স্পিড রোভারের নিয়ন্ত্রণ নিজেই তাকে দিয়ে দেয়। অর্থাৎ স্পিড এখন নিজেই সিদ্ধান্ত নিতে পারবে যে মঙ্গল গ্রহের কোথায় যেতে হবে, কোন অংশের মাটি বা পাথরকে বিশ্লেষণ করতে হবে। কিন্তু যে জিনিসটি বিজ্ঞানীরা স্পিড রোভারকে মঙ্গলে বছরের পর বছর কাটানোর পরে দেওয়া একটি উপহার মনে করেছিল, সেই উপহারটি তার শেষের কারণ হতে যাচ্ছিল। কারণ স্পিডের ড্রাইভ এখনও আগের মতো মসৃণ নয়। তার ক্ষতিগ্রস্ত চাকাটি ধীরে ধীরে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, যার কারণে পাহাড়ে ওঠার সময় তার পা অর্থাৎ চাকাগুলিতেও পিছলে যাচ্ছে। কিন্তু এই সব কিছুর সাথে মঙ্গলের এই রোভারের শেষ কি সম্পর্ক? বন্ধুরা, এই গল্পটি মঙ্গলের এই ছবি থেকে শুরু হয়। এটি মঙ্গলের শেষ ছবি যেটি স্পিড পাঠিয়েছিল। কিন্তু এইখানে পৌঁছানোর আগে স্পিড তার শেষ যাত্রা নিজেই নির্ধারণ করেছিল। মঙ্গলে প্রাণের সন্ধানের একটি চূড়ান্ত প্রচেষ্টা। মঙ্গল গ্রহের আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, ঠান্ডা বাতাস এখন আরো বেশি ঠান্ডা মনে হচ্ছে। স্পিড যা এখন পর্যন্ত হাজার হাজার ছবি পাঠিয়েছে, শত শত পাথরের গভীরতা পর্যন্ত উকি দিয়েছে, ধীরে ধীরে এখন সে থেমে যেতে শুরু করেছে। প্রতিটি কমান্ড এখন তার সার্কিটগুলিতে বেশি সময় নিচ্ছে। পাওয়ার ড্রেন, থার্মাল ফ্ল্যাকচুয়েশন এবং মেকানিক্যাল ড্র্যাগ এইসব কোথাও না কোথাও ইঙ্গিত দিচ্ছিল যে এই মার্শিয়ান রোভারটি এখন তার শেষ নিঃশ্বাস নিচ্ছে। কিন্তু নাসা এই সব জিনিসকে উপেক্ষা করে আরও একটি গবেষণার স্থান চিহ্নিত করে, একটি জটিল অমীমাংসিত পৃষ্ঠের দিকে। স্পিড যখনই সেখানে পৌঁছায়, তার একটি চাকা হঠাৎ করে মাটিতে দেবে যায়। মাটি ওপর থেকে শক্ত মনে হচ্ছিল, কিন্তু ভেতর থেকে এটি বালির মতো আলগা ছিল, দুর্বল, যেন কোনো পৃথিবীর মরুভূমি। এই জায়গাটির নাম পরে ট্রাই রাখা হয়। স্পিড এমন কোনো পৃষ্ঠে নিরাপদে চলার জন্য তৈরি করা হয়নি, কারণ এর আগে বিজ্ঞানীরাও বিশ্বাস করতেন না যে মঙ্গলের মাটির কোনো অংশ এমন অদ্ভুত আর বালিময় হবে। এই অবশেষে নাসা এই বালির জাল থেকে স্পিডকে বের করার জন্য অনেক চেষ্টা করেছিল। তারা পৃথিবীতে মঙ্গলের সেই মাটির এক্সট্রা রেপ্লিকা তৈরি করেছিল এবং বিভিন্ন কোণ আর উপায়ে প্রচেষ্টা করেছিল, যাতে তারা স্পিডকে মঙ্গলের পৃষ্ঠে দেবে যাওয়া থেকে বাঁচাতে পারে। কিন্তু প্রতিটি চেষ্টা যেন উল্টো ফল দিচ্ছিল। প্রতিটি চেষ্টার সাথে সাথে এটি মঙ্গলের পৃষ্ঠে আরও বেশি দেবে যাচ্ছিল, আর স্পিডের এখন অর্ধেক শরীর মঙ্গলে মিশে গিয়েছিল। এখন এই মিশন মঙ্গলের কোনো প্রাচীন জীবনের সন্ধানে না হয়ে এই রোভারকে নিজের জীবন বাঁচানোর জন্য হয়ে গিয়েছিল। কারণ এখানে তাকে শুধু এখন মাটি থেকে নয়, সময় থেকেও বিপদ ছিল। মঙ্গল গ্রহের কঠোর শীতলতার কাছাকাছি ছিল এবং এই সময় মঙ্গলের পৃষ্ঠের তাপমাত্রা রাতের বেলাতে -100°C নিচে চলে যায় এবং অবশেষে সেটাই হয়েছিল। মাটিতে খারাপভাবে আটকে যাওয়ার পর মঙ্গলের ঠান্ডায় স্পিরিটের কম্পোনেন্টগুলি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তার ব্যাটারিগুলি এখন চার্জ নিতে পারছিল না, যার পরে নাসা একটি জরুরি প্রোটোকল সক্রিয় করে, শুধুমাত্র প্রয়োজনীয় সিস্টেমগুলো চালু রাখা, বাকি সব বন্ধ করে দেওয়া। তারপরে রোভারের মঙ্গলে 2269 দিন আসে, সেটা 2010 সাল। স্পিড একটি শেষ সংকেত পাঠায়, কোনো ছবি নয়, কোনো বৈজ্ঞানিক ডাটা নয়, শুধু একটি দুর্বল হৃদস্পন্দন, একটি ফিসফিসানির মতো ট্রান্সমিশন এবং তারপর নীরবতা। নাসা পরের কয়েক সপ্তাহ ধরে তাকে প্রতিদিন সংকেত পাঠাতে থাকে, কিন্তু তারপরও স্পিডের কোনো উত্তর আসেনি। অবশেষে 25 মে 2021-এ এই মিশন আনুষ্ঠানিকভাবে শেষ বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু এই শেষটি শুধুমাত্র একটি মিশনের ছিল না, এটি একটি নতুন সূচনার বীজ ছিল। কারণ স্পিডের চূড়ান্ত ট্রান্সমিশনের সাথে যে ডেটা পাওয়া গিয়েছিল তা আরও একটি প্রশ্ন তুলেছিল। ট্রায়ের যে মাটিতে এটি আটকে গিয়েছিল সেখানে এমন খনিজ, কাদামাটি আর সালফেট যৌগ পাওয়া গিয়েছিল যা শুধুমাত্র দীর্ঘ সময় ধরে জলে ডুবে থাকার ফলে তৈরি হয়। অর্থাৎ স্পিডের শেষ মুহূর্ত একটি নতুন আবিষ্কার হয়েছিল। সেই জায়গাটি যা বাইরে থেকে ফাঁকা মনে হচ্ছিল, কিন্তু ভেতর থেকে মঙ্গলের জলে পূর্ণ অতীতের সবথেকে শক্তিশালী প্রমাণও হতে পারে। এই মিশন থেকে যে সমস্ত তথ্যগুলো পাওয়া গিয়েছিল তা পরের সব মার্স রোভারে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিউরিওসিটির উন্নত ড্রিল সিস্টেম, পার্সিভারেন্সের এআই নেভিগেশন সার্কিট আর এমনকি ইনজিনিউরিটি হেলিকপ্টারের অটোমেটিক অ্যালগোরিদমও স্পিড থেকে শেখা পাঠ্যের ওপরেই ভিত্তি করে তৈরি। আজ স্পিড কিছু বলে না,
কিন্তু তার নীরবতায় সেই সত্য লুকিয়ে আছে যা কোনো বইয়ে পাওয়া যায় না। এটি এলিয়ান গ্রহে রেখে আসা মানব কৌতূহলের সবথেকে শান্ত কিন্তু সবথেকে বেশি কথা বলা কণ্ঠস্বর। আর এই তারিখ 2269 দিন, অর্থাৎ 6 বছর 77 দিন পর্যন্ত মানুষের তৈরি এই মিশনটি মঙ্গলের এই কঠোর এলিয়েন পরিবেশে তার শেষ নিঃশ্বাস নিয়েছিল। এই কারণে আমরা এই প্রমাণটি পেয়েছি যে আজ যে অনর্বর দেখতে এই মঙ্গল গ্রহটি কখনো এমন নীল জলে ভরা পৃথিবীর মতো দেখতে ছিল। তো বন্ধুরা, স্পিরিট রোভারের জন্য এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দেবেন। আর ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটাও কিন্তু আপনি আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন সব ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।